আওয়ামী লীগ কখনো আ নিঃশেষ হয়নি, হবে না। আওয়ামী লীগ আবার সগৌরবে, স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধেও মামলার পাহাড়। তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার আ লক্ষ, লক্ষ কোটি, কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। আ জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো ২০ বছর আগের দেশ নয়। ২০ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা। এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়। হ্যাঁ, আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। বেগম খালেদা জিয়া চলে গেল, তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে এবং তারেক রহমান তো গত ১৭ বছর ধরেই ১৭-১৮ বছর ধরেই দেশের বাইরে। দেশের বাইরে থেকেই তো আ তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, বেগম খালেদা জিয়া আ আ চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে। এজন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি অ্যা আ দেখি না। কারণ যখন রিক্শাওয়ালারাও যখন একটা মিছিল করে, তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্শাওয়ালা হয়ে। যখন নার্সরা মিছিল করে, তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স। যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেম, এ তারা যখন মিছিল করে এগুলো স্বৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে। সুতরাং ওরা তো এই সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা কিন্তু করে। আপনাদের কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই। কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটির এই গত ৫ মাসে যেটি হয়েছে, সেটি হচ্ছে ১ম ১ মাস কর্মীরা খুব devastated ছিল। ১ম ১ মাস এবং পরের মাস পরের ২ মাস বা ১ মাস কর্মীরা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে সবাই। কারণ পুলিশ বাড়ি, বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে। এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই। যখন দল ডাক দিবে, তখন নামবে। এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে, ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে, তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন? না আমরা দেখুন আ আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে। কোনো কিছু হলেই বলে যে এটা আওয়ামী লীগ করছে। তা আমরা আওয়ামী লীগ এজন্য কিছু করছি না। উনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি। তা আওয়ামী লীগ এখন কিছুই করছে না। ১০ই নভেম্বরের পরে তো আপনার এই আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি। তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে উনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে। এখন সেটি কি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে, সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে অ্যা তারা কতটুকু পারছে। এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেয়া হচ্ছে। এই মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায় দিয়ে একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে। সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ইতিহাস তো বদলাতে পারেনি। ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে। যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তারা তো আ তারা তো মেজর ডালিম স আপনার তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে। কারণ একজন মেজর ডালিম কি বলল এটি কিন্তু হয় না। হাসান সাহেব, তার মানে আপনার কথায় এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, আ শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন,
প্রত্যেকের সাথেই প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন, যদি নির্বাচন হয়। আমরা চাই দেশটা ভালো থাকুক। কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই। এটি বন্ধ হওয়া প্রয়োজন। এবং তারা এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না। আমরা দেশ ভালো থাকুক। দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড এর মাধ্যমে সবার জন্য সমান আ আ আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে যারাই আ সরকার গঠন করবে সেটি যেই দলেই হোক আমরা আ আ সেটিকে স্বাগত। আলাদা আমরা আমরা চাই দেশ ভালো থাকুক। এবং আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড বাংলাদেশে প্রচুর রয়েছে। এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন। যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে, আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না। এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না। সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না। কারো সাথে সাংবাদিক সম্পর্ক হলো, তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয়। এটি তো রাজনীতিতে হওয়া উচিত না। আমরা যে যার দল করব, আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা আ একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকব। এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না, আরেক দলের বিয়ে-শাদীতে যাওয়া যাবে, আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না, আরেক দলের সাথে বসা যাবে না, ছবি তোলা যাবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং একই দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে, ঠেঙিয়ে অ্যা আপনার এলাকা ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই যে সংস্কৃতি, এটি তো কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয়। এই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব। আমরা একে অপরের সমালোচনা করব। কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্কও থাকবে। এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার। রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। কেউ বলছে, আমার দুটো প্রশ্ন আছে। কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা, বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে। দেখুন, সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই। কারণ আ যে পরিস্থিতি, কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে? কোন সভ্য সমাজ একটি কুকুর। কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয়, মানুষ প্রতিবাদ করবে না? সেটি কি কোন সভ্য সমাজে হওয়া উচিত? উচিত নয়। আমাদের দেশে মানুষকে, পুলিশকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই। এবং আ আমি জানি না আফগানিস্তানেও এভাবে মানুষ পিটিয়ে, হ্যাঁ, তালেবানরাও কোনো ক্ষেত্রে করেছিল। সেখান থেকেই সেই ধারণাটা নেয়া হয়েছে অনেকে বলছে। তো এটি হতে তো খুব একটা বাকি নেই আসলে। এবং বাংলাদেশ এখন মবের মুল্লুক, মব জাস্টিস। একটা আপনার মিছিল হলো যে অমুককে পদত্যাগ করতে হবে। উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। হেডমাস্টারকে পদত্যাগ করতে হবে। যেই হেডমাস্টার পিতৃতুল্য পূজনীয়, সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয়, তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, তিনি পদত্যাগ। কলেজের প্রিন্সিপাল, এগুলো তো কোনো সভ্য দেশে হয় না। এগুলো সিরিয়াতেও হচ্ছে কিনা আমি জানি না। কারণ সিরিয়া সম্পর্কে যেটুকু খবর পাই সেটুকু পাই। বাকিটা জানি না। আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে, যে এইটা হতে তো খুব বেশি নেই। আমার শেষ প্রশ্ন, দুঃখজনক। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোনোভাবে, আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি, আওয়ামী লীগ আর বিএনপি কি এক হলেও হতে পারে? দেখুন,
দেশের গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আ আ আমি আগেও বলেছি যে আমরা আ যেকোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই। সেটি যদি বিএনপিও হয়, দেশের উন্নয়ন অগ্রগতি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য যেকোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেটি বিএনপি হলেও তাদের সাথে কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই। জামাত দেখুন আ আ জামাত জামাত ইসলামী আ দেশের স্বাধীনতাটা চায়নি এবং অ্যা জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি। কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ? আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীতেও হয়েছে। ৭৫ এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল ৭৫ এ এবং এর পরের যে ফ্রন্ট ব্যাংকিং লিডার ছিল, জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে। সমস্ত নেতাদেরকে, অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার, হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল। তখন ৭৫ এর পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে অ্যা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা হয়েছিল। এমনকি কেউ, কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করারও চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না। আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ বার রাষ্ট্র ক্ষমতায়। আওয়ামী আপনার কাছে আমার ১ম প্রশ্ন, দুদেশের ভাগ্য জন্মলগ্ন থেকে একই সূত্রে বাঁধা। শুধু জাতীয় সঙ্গীত নয়, আমাদের জীবন, জীবিকা, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত। আপনার কি মনে হয় ২ দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি। তো সেইজন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। শফিকুল সাহেব, বিশেষ করে পশ্চিম বাংলা, যে আমরা যে রাজ্যে বসবাস করি, আমরা একই ভাষায় কথা বলি। আমাদের পোশাক, আমাদের খাওয়া-দাওয়া, আমাদের সমস্ত কিছুই প্রায় এক। সেই জায়গায় এই আমাদের সাথেও তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। অবশ্যই। আমরা আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা মানে কতজনের যে লেখা পড়েছি, যে শীর্ষেন্দু বলেন, সুনীল বলেন, বুদ্ধদেব গুহ বলেন, আপনি বারবে শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন। আমার উনার খুব এই যে উনি হাটবাজার নিয়ে একটা লেখা লিখেছেন, ওইটা আমার খুব প্রিয়। আমি নিজে বাংলাদেশের হাটবাজারে ঘুরে বেড়েছি অনেক। আমার মনে হয় যে উনার মতো একটা লেখা আমিও বুঝি লিখতে পারবো। শফিকুল সাহেব, আমার পরের প্রশ্ন, সীমান্তে বিজিবি বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, তাতে কোনো আপত্তি আছে বা আপত্তি কিসের? ফ্ল্যাগ মিটিংও হয়েছে গতকাল। এগুলো দেখেন, এই পুরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো প্রায় ৪,৫০০ কিলোমিটার জুড়ে বর্ডার। তো এই বর্ডারে একটু একটু আকটু ২-১টা এরকম ঘটনা ঘটে এবং আমার মনে হয় না যে এটা নিয়ে এটা তো ওই ফ্ল্যাগ মিটিংয়ে এটা মিটিয়ে ফেলা হয়। আমাকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে। তিনি বলছিলেন, বাংলাদেশের অর্থনীতি শেষ। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। ইকোনমিক্যালি বাংলাদেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উনি তো অ্যা উনি যখন অ্যা অ্যা তথ্যমন্ত্রী ছিলেন তখন তাকে সবাই বলত মিনিস্টার অফ ডিসইনফরমেশন। এবং উনি জোর-জার করে লবিং করে ফরেন মিনিস্টারও হয়েছিলেন। অথচ উনি মানে দেখা যেত যে ফরেন মিনিস্ট্রির কাজ বাদ দিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। তো উনার কথা আর উনার নামে যে সমস্ত করাপশন এর অভিযোগ আছে, এটা নিয়ে আপনাদের উনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি যেটা বলতে পারি আপনাকে ডেটটা দেখিয়ে, যে বাংলাদেশের আপনি এক্সপোর্ট এর কথা ধরেন, এক্সপোর্ট বাংলাদেশের একটা বড় অ্যা অ্যা ফ্যাক্টর, যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক।
এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে 7%, অক্টোবরে এটা 21%, 21 না প্রায় 22%, নভেম্বরে 16%, এই ডিসেম্বরে 18% গ্রোথ হয়েছে। তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি? আর আপনি যদি ফরেন ট্রেডের কথা বলেন, চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেডের 95% তারা হ্যান্ডেল করে। ঠিক? তো 95 ডে ওইটাও দেখা যাচ্ছে যে কন্টেইনার আমাদের এক্সপোর্ট, ইম্পোর্ট বেড়েছে, হ্যান্ডলিং বেড়েছে 7.5% এর মতো। আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত। আমাদের টাকা যেটা উনাদের আমলে ক্রমান্বয়ে ডিভ্যালুয়েশন হচ্ছিল, টাকা একটা স্ট্যাবল জায়গায় আছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমাদের ফিরে আসছে। ব্যাংকিং সেক্টরে হেলথ এটা ফিরে এসছে এবং আপনি যদি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টগুলো পড়েন, আপনি আরো ইন্ডিকেশন গুলো পাবেন। এই আজকেও একটা আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করতেন, IMF এ এখন আছেন। উনি একটা তার সাবস্ট্যাক এ দিয়েছেন যে না বাংলাদেশ ইকোনমি হ্যাজ